আচ্ছা, আজকে যেটা তোদের পড়াবো সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি ক্যালকুলেশন। এনার্জি ক্যালকুলেশন বাই ইউজিং অফ বোর মডেল। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই এটা বলি যে আয়োনাইজেশন এনার্জি বলতে কি বুঝি। ঠিক আছে। আয়োনাইজেশন এনার্জি বলতে বুঝি যে ভূমি স্তরে অবস্থিত কোনো মৌলের সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা গ্যাসীয় পরমাণু সর্ববহিস্থ ইলেকট্রনটাকে বের করে অ্যাটমটাকে ক্যাটায়নে পরিণত করতে যে শক্তি দিতে হবে সেইটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তো ডেফিনেশনে কিন্তু অনেকগুলো টার্ম ইউজ করা হয়েছে, যেমন ফার্স্ট হচ্ছে ভূমিস্তর, মানে হচ্ছে গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট তো গ্রাউন্ড স্টেট বলতে কি বুঝি না, একটা সিস্টেম যখন তার লোয়েস্ট এনার্জিতে থাকবে তখন সেই স্টেটটাকে আমরা বলবো গ্রাউন্ড স্টেট। যেমন ধর আমরা পড়েছি যে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেমের এনার্জির এক্সপ্রেশনটা হচ্ছে এইরকম। সো এখন আমরা কিন্তু রিডিউস মাস ইউজ করব মাসের পরিবর্তে। এপসাইলন 0 স্কয়ার এন স্কয়ার এইচএস স্কয়ার। ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি যে বাকি সবগুলো টার্মই কনস্ট্যান্ট, শুধু এনটা ভ্যারি করে। সো এনটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট ডট ডট। তার মানে ধর আমি যদি বলি যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এন যখন 1, তাহলে E1 ইজিক্যাল টু হবে মাইনাস জেড স্কোয়ার মিউ ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার। এবং আমরা দেখেছি যে এই ভ্যালুটা রাফলি 13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে যখন n ইজিক্যাল টু 2 তখন এনার্জিটা কত হবে না, তখন এনার্জিটা হবে জেড স্কোয়ার মিউ ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার। এখানে দেখ এন স্কোয়ারটা আছে, সো সেটাকে আলাদা করে লিখলাম। সো এন স্কোয়ার, আবার দেখ এইটা বেসিক্যালি হচ্ছে তোর 13 এই ভ্যালুটা এটা তার মানে 13.6, সো মাইনাস 13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। মানে এখানে এনটা কত ধরেছি 2, তার মানে হচ্ছে মাইনাস 13.6 বাই 4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো দেখ, তার মানে দাঁড়ালো যে হাইড্রোজেনের ক্ষেত্রে E1 ইজিক্যাল টু মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, E2 ইজিক্যাল টু মাইনাস 13.6 বাই 4 ইলেকট্রন ভোল্ট। সো E3 ইজিক্যাল টু মাইনাস, তাহলে একইভাবে আসবে 13.6 বাই 9 ইলেকট্রন ভোল্ট ডট ডট ডট। ঠিক আছে। তার মানে হাইড্রোজেন অ্যাটমটা কখনো n ইজিক্যাল টু 1 স্টেটে, nটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সো n ইজিক্যাল টু 1 স্টেটে থাকতে পারে, তখন তার এনার্জিটা কত হবে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। n ইজিক্যাল টু 2 স্টেটে থাকতে পারে, তখন এনার্জিটা হবে এইটা। n ইজিক্যাল টু 3 তে থাকতে পারে, তখন এনার্জিটা হবে এইটা। এবার দেখো যে ইলেকট্রনটা মানে কোন স্টেটে, মানে এন এর কোন ভ্যালুতে অবস্থান করলে ওর এনার্জিটা লোয়েস্ট হবে। ঠিক আছে। তাহলে অবভিয়াসলি যখন ইলেকট্রনটা ফার্স্ট বোর অরবিটে থাকে, মানে যখন n ইজিক্যাল টু 1, তখন তার এনার্জিটা হচ্ছে সব থেকে লোয়েস্ট। তার মানে এই এনার্জি যে স্টেটটাকে রিপ্রেজেন্ট করে সেই স্টেটটাকে আমরা বলছি গ্রাউন্ড স্টেট। ঠিক আছে। তাহলে তোকে যদি আমি কোশ্চেন করি যে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জি কত, না তখন তোকে বলতে হবে যে ওর গ্রাউন্ড স্টেট এনার্জিটা হচ্ছে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে। ফার্স্ট এক্সাইটেড স্টেট তাহলে কাকে বলবো
না গ্রাউন্ড স্টেটের ঠিক পরে যে এনার্জিটা থাকে তাকে আমরা বলছি ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেটের ঠিক উপরের এনার্জিটা কত, না সেটা হচ্ছে E2, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, তাহলে এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো যে গ্রাউন্ড স্টেট বলতে আমরা কি বুঝি। আচ্ছা, এবার ডেফিনেশনটা আসি, যে বলছে গ্রাউন্ড স্টেট মানে ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের সম্পূর্ণ বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু। ঠিক আছে, ওর বাইরের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটাকে বের করতে যে শক্তি দিতে হবে, কেন ইলেকট্রনটাকে বের করতে শক্তি দিতে হবে কেন, তার কারণ ইলেকট্রনটা তো নিউক্লিয়াসের আকর্ষণ বল দ্বারা আবদ্ধ। ঠিক আছে, তো তাহলে তাকে বের করতে হবে শক্তি দিতে হবে। ঠিক আছে, তাহলে যে শক্তি দিতে হবে সেটাকে আমরা বলছি আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, এবার তাহলে দেখ হাইড্রোজেন অ্যাটমের আয়নাইজেশন এনার্জি বলতে আমরা কি বুঝি। তাহলে এখানে কিন্তু সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বলতে এখানে শুধু একটাই ইলেকট্রন আছে, তার মানে হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনটাকে বের করতে যে শক্তি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এই ধর এই যে হাইড্রোজেন অ্যাটম, ওর মধ্যে একটা ইলেকট্রন আছে, তাহলে ওর থেকে যদি তুই একটা ইলেকট্রনকে বের করে নিস তাহলে কি পড়ে থাকে, না তাহলে পড়ে থাকে যে হাইড্রোজেন প্লাস, তাহলে প্রোটন পড়ে থাকে, তাহলে ইলেকট্রনটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনকে H+ আয়নে গ্যাসীয় অবস্থা, এটা কিন্তু গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় আয়ন, এটাও কিন্তু গ্যাসীয় অ্যাটম, গ্যাসীয় আয়ন। ঠিক আছে, তার মানে হাইড্রোজেনটাকে গ্যাসীয় হাইড্রোজেন পরমাণুকে গ্যাসীয় হাইড্রোজেন আয়নে পরিণত করতে যে এনার্জি দিতে হবে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, সেটা হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, এবারে বলছে যে এই অ্যাটমটা কিন্তু গ্রাউন্ড স্টেটে থাকবে, সো গ্রাউন্ড স্টেটে থাকবে, এটা গ্রাউন্ড স্টেটে থাকা অবস্থায় ইলেকট্রনটাকে বের করতে যে শক্তি দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এটা আমরা জানি যে গ্রাউন্ড স্টেটে থাকা মানে এটার অ্যাটম, এটা কি বলে, এটার এনার্জি কত, না গ্রাউন্ড স্টেটে থাকা মানে এর এনার্জিটা হচ্ছে E1 = -13.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটা বেসিক্যালি তুই এই আয়নাইজেশন প্রক্রিয়াটাকে একটা রিয়াকশন আকারে ভাবতে পারিস। ঠিক আছে, রিয়াকশন আকারে যদি ভাবিস তাহলে শুরুতে ওর এনার্জি ছিল এইটা, শেষে ওর এনার্জিটা কত, না শেষের এনার্জি বলতে এর এনার্জি বুঝবো এবং এর এনার্জি, এই দুজনের মিলিত এনার্জি। ঠিক আছে, এই দুজনের মিলিত এনার্জি বলতে কি বুঝি, না এই দুজনের কাইনেটিক এনার্জি প্লাস দুটো মিলে যে সিস্টেমটা তৈরি করছে তাদের পোটেনশিয়াল এনার্জি। এবারে আয়নাইজেশন এনার্জি ডেফিনেশনে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে প্রক্রিয়াটি কিন্তু মানে এই আয়নের রূপান্তর প্রক্রিয়াটা কিন্তু 0 কেলভিনে হতে হবে। ঠিক আছে, তাহলে 0 কেলভিনে যদি হতে হয় তাহলে এই আয়নটার ভেলোসিটি কত হবে, অ্যাবসলিউট 0-তে সবাই কিন্তু রেস্টে থাকে, মানে তাদের ভেলোসিটি 0, তার মানে এই আয়নটার ভেলোসিটি 0, এই ইলেকট্রনটার ভেলোসিটিও 0, তার মানে এদের কাইনেটিক এনার্জিটা হচ্ছে 0। কি বললাম বোঝা গেল? আচ্ছা এবার তাহলে আসি পোটেনশিয়াল এনার্জি কত, না এদের পোটেনশিয়াল এনার্জি সেটাও হবে 0। কি করে 0, না দেখ এখানে পোটেনশিয়াল কি কারণে আসবে, না পোটেনশিয়ালটা আসবে এই ক্যাটায়ন এই ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশনের জন্য, কিন্তু এখানে অ্যাট্রাকশনটা কত হবে, না 0। কেন 0, না তুই ইলেকট্রনটাকে অ্যাটম থেকে বের করে নিয়েছিস, তার মানে এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে, না ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে যদি থাকে তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কত, 0। তাহলে অ্যাট্রাকশন ফোর্স যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের পোটেনশিয়াল এনার্জিটাও 0 হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি 0, তার মানে ফাইনাল অবস্থায় এনার্জিটা হচ্ছে আমার 0। ঠিক আছে, এবার তাহলে দেখ যে আয়নাইজেশন প্রক্রিয়াটাকে আমরা একটা রিয়াকশন আকারে ভাবছি, যেখানে শুরুতে সিস্টেমের এনার্জি ছিল গ্রাউন্ড স্টেটের এনার্জি। ঠিক আছে, শেষে এনার্জিটা কত, না 0। তাহলে এই এনার্জির পরিবর্তনটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি, মানে অ্যাটম থেকে আয়নে পরিণত করতে যে শক্তি দিতে হবে, মানে যে এনার্জির পরিবর্তন হলো
সেই পরিমাণ শক্তি তোকে দিতে হবে, ঠিক আছে। তাহলে সেই এনার্জিটাকে আমরা বলছি আয়নাইজেশন এনার্জি। তাহলে আয়নাইজেশন এনার্জিটা কি হবে না I ইজ ইকুয়াল টু হবে মানে এনার্জির যে পরিবর্তন মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো এটা হচ্ছে ফাইনাল অবস্থা, তাহলে 0 মাইনাস ইনিশিয়াল মানে কত হচ্ছে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো, সো 13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এবারে এখানে একটা কথা বলি যে এই যে এনার্জিটা সেটা কিন্তু একটা পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণুর এনার্জি। তার মানে এই যে আয়নাইজেশন এনার্জিটা এলো সেটা কিন্তু একটা হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন এনার্জি। এবার তোকে যদি কোশ্চেন করে যে এটা আবার দেখ যে ইলেকট্রন ভোল্ট ইউনিটে এক্সপ্রেস করা হয়েছে, তোকে যদি এবার প্রশ্ন করে যে হাইড্রোজেন অ্যাটমের আয়নাইজেশন এনার্জি বের করো ইন কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, ঠিক আছে। সো কিলোজুল পার মোল, এখানে হচ্ছে পার অ্যাটম মানে একটা অ্যাটমের আয়নাইজেশন এনার্জি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করা হয়েছে। আর তোকে যদি বলে যে কিলোজুল পার মোলে বের করো তাহলে তোকে 1 মোল পরমাণুর মোট আয়নাইজেশন এনার্জি বের করতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে কিলোজুলে, ঠিক আছে। তাহলে কি করে পাবি না ফার্স্ট তাহলে এটা যদি একটা অ্যাটমের আয়নাইজেশন এনার্জি হয় তাহলে 1 মোলের কত হবে না 1 মোলের হবে তাহলে তোর 13.6 ইলেকট্রন ভোল্ট ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, 1 মোলের জন্য হবে। সেটাকে তোকে আবার জুলে কনভার্ট করতে হবে, জুলে কনভার্ট করলে এটা কত হবে ইনটু Na ইনটু জুল, ইলেকট্রন ভোল্টকে তুই যদি জুলে কনভার্ট করিস তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল, তারপর ওটাকে কিলোজুলে প্রকাশ করবি, তাহলে তখন যেটা পাবি সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি ইন কিলোজুল পার মোল, ঠিক আছে। এবং তোরা দেখবি অ্যান্সারটা চেক করিস তাহলে ওটা সম্ভবত এরকম একটা ভ্যালু আসবে কিলোজুল পার মোল, ঠিক আছে। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন এনার্জি কত না এইটা একটু খেয়াল করে দেখ। আয়নাইজেশন এনার্জি বেসিক্যালি পজিটিভ অফ, এটা গ্রাউন্ড স্টেট এনার্জিটা হচ্ছে নেগেটিভ, গ্রাউন্ড স্টেট এনার্জি নেগেটিভ কিন্তু এটা আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি যে আয়নাইজেশন এনার্জি ইজ ইকুয়াল টু মোড অফ গ্রাউন্ড স্টেট এনার্জি, ঠিক আছে। বা গ্রাউন্ড স্টেটের এনার্জিটা যত তার পজিটিভটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে। সো এই যে আয়নাইজেশন এনার্জিটা আমরা বের করলাম সেটা কিন্তু বোরের থিওরি অ্যাপ্লাই করে, ঠিক আছে। সো এবার কোশ্চেন হচ্ছে আমি এই থিওরি অ্যাপ্লাই করে অন্য কোনো সিস্টেম মানে হাইড্রোজেন অ্যাটম ছাড়া অন্য কোনো অ্যাটমের আয়নাইজেশন এনার্জি বের করতে পারি কি? তোকে যদি আমি কোশ্চেন করি যে হিলিয়াম অ্যাটমের আয়নাইজেশন এনার্জি বের কর, ঠিক আছে। তো তার মানে তুই আয়নাইজেশন প্রক্রিয়াটাকে যদি একটা রিঅ্যাকশন আকারে লিখিস, হ্যাঁ, তাহলে কি লিখবি না হিলিয়াম থেকে He প্লাস ইলেকট্রন, ঠিক আছে। সো এবারে আসা যাক যে যেভাবে আমরা বের করেছিলাম যে আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে এই প্রক্রিয়াটিতে এনার্জির যে পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে তোকে শুরুতে এই সিস্টেমের এনার্জি তোকে জানতে হবে, কিন্তু কোশ্চেন হচ্ছে তুই বোরের মডেল অ্যাপ্লাই করে হিলিয়ামের গ্রাউন্ড স্টেট এনার্জি কি জানতে পারবি? অ্যান্সারটা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে বোরের মডেল শুধুমাত্র 1 ইলেকট্রন সিস্টেম মানে বেসিক্যালি হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এইখানে কিন্তু এটা কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেম নয়, ঠিক আছে। সো তাহলে যেহেতু গ্রাউন্ড স্টেটের এনার্জি ইনিশিয়াল স্টেটের গ্রাউন্ড স্টেটের এনার্জি ইনিশিয়াল যে জিনিসটা আছে রিঅ্যাক্ট্যান্ট ভাবতে পারি সেটাকে তার গ্রাউন্ড স্টেট এনার্জিটা যেহেতু আমি বোরের মডেল থেকে পেতে পাচ্ছি না, তাহলে বোরের মডেল অ্যাপ্লাই করে হিলিয়ামের আয়নাইজেশন এনার্জিটা কিন্তু আমরা পেতে পারি না, ঠিক আছে। কিন্তু একটু খেয়াল করে দেখ এই প্রক্রিয়ার
এনার্জি পরিবর্তনটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে, এটাও আয়নাইজেশন প্রক্রিয়া। আয়োনাইজেশন মানে কি? আয়নে রূপান্তর করা। ঠিক আছে, সো এটাও আয়োনাইজেশন প্রক্রিয়া, এটাও আয়োনাইজেশন প্রক্রিয়া। এটাকে আমরা বলছি ফার্স্ট আয়োনাইজেশন, এটাকে আমরা বলছি সেকেন্ড আয়োনাইজেশন। তাহলে এই প্রক্রিয়াতে যে এনার্জির প্রয়োজন সেটাকে আমরা বলি ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল বা ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এই প্রক্রিয়াতে যে এনার্জি প্রয়োজন সেটাকে আমরা বলছি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, তাহলে একটু আগে দেখলাম যে হিলিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কিন্তু আমরা বোর মডেল থেকে ক্যালকুলেট করতে পারছি না। হিলিয়ামের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কি বোর মডেল থেকে আমরা ক্যালকুলেট করতে পারি? অ্যান্সারটা হচ্ছে ইয়েস। কেন ইয়েস? না ওই মানে আয়োনাইজেশন এনার্জি বের করার ফর্মুলাটা কি, প্রক্রিয়াটা কি? না, প্রক্রিয়াটা হচ্ছে তুমি আয়োনাইজেশনের প্রক্রিয়াটাকে একটা রিঅ্যাকশন আকারে ভাবো। তো সেই রিঅ্যাকশনে রিঅ্যাকট্যান্টের এনার্জি কত, প্রোডাক্টের এনার্জি কত, দুটোকে মাইনাস করো, যেটা পাবে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, তাহলে এইখানে রিঅ্যাকট্যান্টকে, যে রিঅ্যাকট্যান্ট হিসাবে যেটাকে আমরা ভাবছি তার এনার্জি, গ্রাউন্ড স্টেট এনার্জিটাকে এনার্জি কি আমরা পেতে পারি ইউজিং বোর মডেল? ইয়েস, তার কারণ হচ্ছে এটা ওয়ান ইলেকট্রন সিস্টেম। ঠিক আছে, সো ওয়ান ইলেকট্রন সিস্টেম যদি হয় তাহলে এর গ্রাউন্ড স্টেট এনার্জিটা হবে 13.6 জেড স্কোয়ার। জেড স্কোয়ার মানে হিলিয়ামের ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু 2, তার মানে জেড স্কোয়ার মানে হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হিলিয়াম আয়নের গ্রাউন্ড স্টেট এনার্জিটা হচ্ছে এত। এবারে প্রোডাক্টগুলির মোট এনার্জি কত? সো আবারই বলছি আয়োনাইজেশন প্রক্রিয়াটিকে 0 কেলভিনে, মানে প্রক্রিয়াটি 0 কেলভিনে হচ্ছে এটা ধরা হয়। তাহলে 0 কেলভিন যদি হয় তাহলে এই আয়ন, এই ইলেকট্রন কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জিও 0 হবে, কারণ তারা ইনফাইনাইট ডিস্টেন্সে আছে। ইনফাইনাইট ডিস্টেন্সে থাকলে 0 হয়, তাহলে ফাইনাল অবস্থায় এনার্জিটা হচ্ছে 0। তার মানে আয়োনাইজেশন এনার্জিটা তাহলে কি হবে? সো আয়োনাইজেশন এনার্জি ইজ ইকুয়াল টু 0 মাইনাস 13.6 ইন্টু 4 ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু ফর পার অ্যাটম। ঠিক আছে, পার অ্যাটম বলা ভুল, পার এইচই প্লাস আয়ন। ঠিক আছে, আগের মতো তোকে যদি মোলে কনভার্ট করতে বলে তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করবি, তোকে যদি জুলে কনভার্ট করতে পারে তাহলে ইলেকট্রন ভোল্টকে তুই জুলে কনভার্ট করবি। ঠিক আছে, সো এখানে ইম্পর্টেন্ট জিনিস এটা যে আমরা কিন্তু হিলিয়াম অ্যাটমের সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিটা বোর মডেল থেকে ক্যালকুলেট করতে পারি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা বোর মডেল থেকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এটাই থাক।